আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে 2026 সনের এপ্রিল মাসের 30 তারিখ রাত্রিবেলায় রাত্রি 9:15টার সময় এই ভিডিওটি করছি। যতটুকু আজকের দিনের খবর সেটি হলো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিমান কেনার যে চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইউনূস জমানাতে নির্বাচনের 3 দিন আগে একটি তৎকালীন গোপন চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। বিমান কিনতে হবে, সেখান থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে, সেখান থেকে মিলিটারি ইকুইপমেন্ট, সামরিক সরঞ্জামাদি আমদানি করতে হবে। তাদের কথা মতো আমাদেরকে অনেক কিছু করতে হবে। তাদের হুকুমের বাইরে আমাদের যাওয়া যাবে না। সেই শর্তেরই যে এক্সটেনশন যে ভার্সনগুলো আগামীতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই প্রথম আমেরিকার যে চুক্তি, সেই চুক্তির একটা বিরাট অংশ, যার মাধ্যমে প্রায় 40,000 কোটি টাকা, আপাতত যেটার মূল্য 36 বা 37,000 কোটি টাকা, যেটা আগামীতে 40,000 কোটি টাকা হয়ে যাবে, এই চুক্তিটি স্বাক্ষর হলো। পত্রপত্রিকা এখন যেহেতু আমি ভিডিওটি করছি, সেটা স্বাক্ষর হলো বা এর দলিল বা কাগজপত্র এখন আমার হাতে আসেনি, ধরে নিলাম যে স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। তারা শুধুমাত্র এই খবরটা দিয়েছে যে আজকে এই চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু এই চুক্তির মন্দ দিক কী, খারাপ দিক কী, এবং চুক্তির ব্যাপারে জনমত গঠন করা, সরকারকে সাজেশন দেওয়া, সরকারের বিরোধিতা করা, এই কাজগুলো আমাদের দেশের গণমাধ্যম করেনি। তারা কয়েকটা রিপোর্ট করেছে, কয়েকটি গণমাধ্যম, যে আমাদের দেশে এখন যে গণমাধ্যমের স্বাধীনতা, এই স্বাধীনতা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। এই কথা বলে তারা কুল্লু খালাস, আর কোনো রিপোর্ট করেনি। অন্যদিকে সরকার এই যে বিমান কিনলো, 15টা না 16টা বিমান কিনলো। এখন এই বিমানগুলো হয়তো আরও 5 বছর 7 বছর মধ্যে ধীরে ধীরে আসবে। টাকাও 10 বছর ভরে ভরে বসে বসে দিতে হবে। আর এই বিমানগুলো আসার পর আমরা যে রুট তৈরি করব, চালু করব, সেই সক্ষমতা আমাদের এখনও গড়ে ওঠেনি। আগের বিমানগুলি বসে আছে। অভ্যন্তরীণ রুটে আমরা এখনও বিমানের যে সকল এয়ারক্রাফট রয়েছে সেগুলোকে লাভজনক করতে পারিনি, এবং আমাদের এভিয়েশন ব্যবসাটা এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। প্রথম শুরু করেছিল জিএমজি এয়ারলাইন্স, শেষ। এই জিএমজি এয়ারলাইন্সকে কিনে নিল বেক্সিমকো, এবং এটাকে ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে বের করে ব্যাংকেও ডুবালো, জিএমজিকে ডুবালো। এরপরে আসলো নভ এয়ার, কয়েকদিন খুব ভালো ব্যবসা বাণিজ্য করলো। এখন নভ এয়ার কোন পর্যায়ে আসে জানি না, মধ্যে দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপরে আসলো রিজেন্ট এয়ার। প্রথমে রিজেন্ট এয়ার অনেক আগে চালু হয়েছিল, তার একবার দেউলিয়া হলো, আবার নতুন করে শুরু করলো। তারপরে এখন সেই পুরনো সেই এয়ারক্রাফটগুলো দিয়ে কোনো মতে টানাটানি করে চলছে। এরপরে এলো ইউএস বাংলা। ইউএস বাংলাও প্রথমে চালু করলো, কয়েকদিন একেবারে বলতে গেলে দেউলিয়া পড়ে রইল, আবার কোথা থেকে এয়ারক্রাফট এনে তারা নতুন করে চালু করলো। এরপরে আরও কয়েকটি, অনেকগুলো কোম্পানি যারা কার্গো বিমান চালু করেছিল, এবং সর্বশেষ যারা লাইসেন্স পেল হলো আকিজ বশির গ্রুপ, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, বিমানের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ছিলেন, এবং এটাকে ব্যবহার করে তিনি অনেক আগে বলছেন যে আমি আসলে অনেক আগেই একটা এভিয়েশন কোম্পানি চালু করার জন্য লাইসেন্স চেয়েছিলাম, তখন দেওয়া হয়নি, এটা আমি এখন পেয়েছি। ভালো কথা, তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। আকিজ গ্রুপ, বশির গ্রুপ নতুন শুরু করেছেন, তাদের ব্যবসা বাণিজ্যের সফলতার রেকর্ড আছে। ফলে এভিয়েশন ব্যবসা যদি তারা এসে ভালো করতে পারে, ভালো কথা। কিন্তু বিমানের জন্য, মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ ক্যারিয়ার, তাদের যে সার্ভিস, ব্যবসা করা, বিমান বন্দর পরিচালনা করা, মানে কোনোটাতেই এরকম ভালো কোনো রেকর্ড নেই। আমাদের যে এয়ারপোর্ট, সেখানে যেভাবে লাগেজ চুরি হয়, এয়ারপোর্টে এসে যেভাবে মানুষ সর্বশান্ত হয়, এই বিমানের
কর্মকর্তা কর্মচারীদের খপ্পরে পড়ে। এই বিমানের কর্মকর্তারা কমার্শিয়ালি এটাকে নন ভায়াবল করার জন্য যেভাবে টিকিট কালোবাজারি করে, এরপরে পুরো বিমান খালি রেখে দেখায় যে একটাও টিকিট নাই, সব বিক্রি হয়ে গেছে। এই যে অনিয়ম, মানে একটা ম্যানেজমেন্টই আমরা এখন পর্যন্ত গড়তে পারিনি স্বাধীনতার পর থেকে আজ অবধি। এদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আছে, এদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আছে, এদের মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার অভিযোগ আছে, এদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ আছে, হাজারো অভিযোগ। সেই অভিযোগের মধ্যে আবার এখন নতুন করে আরও 16টা বিমান ঢুকে দেওয়া হলো। এটি আমাদের অর্থনীতিকে কতটা ক্ষতি করবে, সরকারের কাজকে কতটা প্রশ্নবিদ্ধ করবে, সরকারের মেরুদণ্ড কতটা ভাঙবে, এইগুলো নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হলো এগুলিকে বলা হয় পুশিং সেল। আমেরিকা এই কাজগুলো, অর্থাৎ ধরুন এই বাংলাদেশের এই টোটাল এলাকাতে একচেটিয়াভাবে বোয়িং, মানে বাংলাদেশের যে বিমানবহর, এখানে DC-10 ছিল একসময়, এয়ারবাস এখনও আছে বোধহয়, আবার অন্য দু একটা কোম্পানির আমরা লিজ নিয়ে এসেছিলাম, ইটালির কয়েকটা কোম্পানির একদম ছোটো ছোটো এয়ারক্রাফট ছিল। কিন্তু এই মুহূর্তে প্রায় সব এয়ারক্রাফটগুলো হলো বোয়িং কোম্পানির। তো বোয়িং কোম্পানির এই প্লেনগুলো আমাদের এই বাংলাদেশের যে এলাকাতে উঠতেছে, যা কিছু আসে, টোটাল রাডার সিস্টেম, নেভিগেশন সিস্টেম আমেরিকার। ফলে এই রাডার সিস্টেম দিয়ে, নেভিগেশন সিস্টেম দিয়ে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের টোটাল রুটের নিখুঁত মানচিত্র, এই যে তাদের যে বোয়িংয়ের হেড অফিস, সেখানে বসে তারা দেখতে পারে, এবং তাদের সঙ্গে পেন্টাগনের যে যে রিলেশনশিপ আছে, ফলে বাংলাদেশের যে কোনো চিত্র, যে কোনো ঘটনা তারা এই বোয়িংয়ের মাধ্যমে রাখতে পারে। এই জন্য তারা করে কি, আমেরিকা যত যেখানে ব্যবসা বাণিজ্য করে, তারা সবার আগে চেষ্টা করে তাদের এই বোয়িং প্লেন সেই দেশকে মানে দিয়ে দেওয়ার জন্য। এবং এই কাজ করে তারা সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে। আপনি জানেন যে বোয়িংয়ের সবচেয়ে বড় ক্রেতা ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নকে শেষ করার জন্য তারা এই বোয়িংয়ের প্রযুক্তিকে ব্যবহার করেছে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে আবার এখন এই পুতিনের সাথে তাদের সম্পর্ক খারাপ, পুরো বোয়িংটাকে তারা বসিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন যে আমাদের যে এখানে কেউ যদি মার্সিডিস এস ক্লাসের কেউ কোনো গাড়ি ব্যবহার করেন, BMW 7 সিরিজের কোনো গাড়ি ব্যবহার করেন, বা অডির A8 L প্যাকেজের কোনো গাড়ি ব্যবহার করেন, রোলস রয়েসের কোনো গাড়ি ব্যবহার করেন, মানে ওদের প্রযুক্তি দিয়ে জার্মানি থেকে বা ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে ওই গাড়িগুলো ঢাকার রাস্তায় তারা বন্ধ করে দিতে পারে। এবং আপনি এই প্রযুক্তি দিয়ে ওই গাড়িটি কী হলো, ওদের সাথে যোগাযোগ করে আপনি রাস্তার মধ্যে এটা মেরামত করে ফেলতে পারেন 90% ক্ষেত্রে, যদি একেবারে যন্ত্রটা নষ্ট না হয়ে যায়। এই হলো সফটওয়্যারটা। সেক্ষেত্রে বোয়িং কি পারে, আপনি এই সোজা একটা জিনিস, যদি একটা গাড়ির ক্ষেত্রে এটা হয়, তারা স্যাটেলাইট দিয়ে প্রত্যেকটা গাড়ির সফটওয়্যার আপডেট করে দিচ্ছে, জাস্ট মোবাইলের মতো। ঠিক সেইভাবে বোয়িং কোম্পানি তার ওই যে প্লেনের সাথে তার একটা রাডার আছে, প্লেনের সাথে তার একটা ঘটনা আছে, এই কাজ দিয়ে তারা এই পুরো বাংলাদেশটাকে নখদর্পণে নিয়ে নিতে পারে। এবং এই কাজটি করার জন্য তারা সবার আগে চেষ্টা করে, এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 11-11 সময় এরকমভাবে তারা জোর করে বাংলাদেশের একটা অভ্যুত্থান ঘটিয়েছিল, সামরিক অভ্যুত্থান আমেরিকা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে। এই বিএনপি সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছিল, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তারা ক্ষমতা এনেছিল। এবং যেই মুহূর্তে এই বোয়িংয়ের চুক্তিটা হয়ে গেল, চুক্তি শেষ, এবং এই চুক্তি করার জন্য তারা আলাদা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল 3টি মন্ত্রণালয়ের। এবং সৌভাগ্যক্রমে সেই ভদ্রলোক আমার সিনিয়র, কিন্তু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার, সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মরহুম মাহবুব জামিল। অসাধারণ একজন ভালো মানুষ, কিন্তু আমেরিকান লবির মানুষ। শুধুমাত্র এই চুক্তিটি করার জন্য তাকে বিশেষ ক্ষমতা দিয়ে, এবং তিনি উপদেষ্টা ছিলেন না, বিশেষ সহকারী ছিলেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিমান, এই যে পর্যটন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো তার আন্ডারে ছিল। 3 থেকে 4টি মিনিস্ট্রিতে অত্যন্ত এফেক্টিভ মানুষ ছিলেন, এবং তাকে রিক্রুট করা হয়েছে কেবলমাত্র এই চুক্তিটা স্বাক্ষরের জন্য। এবং তিনি সেই চুক্তি স্বাক্ষর করলেন, ডিল হলো,
সব কিছু হয়ে গেল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাদেরকে গুড বাই, আসসালামু আলাইকুম। মাহবুব জামিলের আর কোনো খোঁজখবর নেই। এমনকি সিঙ্গারেও পরবর্তীতে সে থাকতে পারেননি। এই হলো আমেরিকার ইতিহাস। তো এই কারণে যে ৩০শে এপ্রিল তারিখে যে চুক্তিটি হলো, এটি একটা নজিরবিহীন ঘটনা ঘটাবে আগামী দিনে খুব দ্রুত। এই কারণ হলো যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা এই চুক্তি স্বাক্ষর করেছে, আমেরিকার পক্ষে লবিং করেছে, এই চুক্তি স্বাক্ষর করার পর আমেরিকার এই যে প্লেয়ার যে সেটগুলো আছে, এই সেটগুলো তাদের আর দরকার হবে না। এবং এই সেটগুলো যাতে আগামীতে আর এস্টাবলিশ হতে না পারে, এই বাংলাদেশে থাকতে না পারে, কোনো অবস্থায় তারা যেন রাজনীতি অর্থনীতিতে মানে বাংলাদেশের মুখ দেখাতে না পারে, সেই কাজ আমেরিকা করে দিয়েছে এবং করে দেবে। যেমন ধরুন ১১ সময় যারা ছিলেন এই কাজগুলো করেছেন আমেরিকার পক্ষে, কোনো সাক্ষী দেওয়ার মতো কোর্ট কাছারিতে একটা সিঙ্গেল লোক খুঁজে পাবেন, এরা সব পালিয়ে গেছে। ইভেন আমেরিকাতে যারা যারা আশ্রয় নিয়েছে তারাও বাংলাদেশে কোনোদিন আর আসতে পারবে না। সিভিল লিনো সরকারের যে সমস্ত লোকজন আমেরিকার পক্ষে কাজ করছে, দেখেন তারা সবাই মানে এখন সমাজ থেকে আউট, রাষ্ট্র থেকে আউট। পাবলিক তাদেরকে খুঁজছে, যেখানে পাবে সেখানে তারা অপদস্থ হয়ে যাবে। ভয়ঙ্কর একটা অবস্থা। একইভাবে বিএনপি সরকার এটা যদি বুঝে করে থাকে, না বুঝে করে থাকে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমেরিকার যে পলিসি, সেই পলিসি তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, বুঝতে পারছেন কী জিনিস হতে যাচ্ছে, কী ঘটনা ঘটতে যাচ্ছে। এর বাইরে আর এখানে আগালাম না। এবার আমি অন্য একটা প্রসঙ্গে চলে যাই। এপ্রিল মাসটি আমাদের দেশে খুবই দুর্যোগপূর্ণ মাস। গত ১০০ বছরে কেবলমাত্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখীর ঝড় এবং বিভিন্ন রাজনৈতিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় এপ্রিল মাসে আমাদের যে ভাগ্য বিপর্যয় ঘটেছে, এই মাসের সঙ্গে অন্য অলক্ষণে কোনো মাসের তুলনা করা চলে না। ইতিহাসের যে ধারাপাত বা দ্য ফ্যালাসি অফ ট্র্যাজেডি অফ হিস্ট্রি, আবার বলছি দ্য ফ্যালাসি অফ ট্র্যাজেডি অফ হিউম্যান হিস্ট্রি, এটার যে বাংলাদেশ পার্ট আছে, এই বাংলাদেশ পার্টে ৩০শে ডিসেম্বর ২০২৬ এটা দেখবেন যে আগামীতে কত বড় কলঙ্ক হয়ে থাকে। এপ্রিলের পরে মে, মের পরে জুন, জুন থেকে একেবারে আগস্ট পর্যন্ত ইটস এ ভেরি সেন্সিটিভ টাইম। সেপ্টেম্বর থেকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি এই সময়টা আমাদের জন্য ইতিহাসের ইতিবাচক সময়। কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5টা মাস রাহু, শনির দশা, রাহু গ্রাস, মানে ঘুরতে ফিরতে থাকে। এই যে জ্যোতির্বিজ্ঞানে যেটাকে বলা হয়, যাকে বলা হয় দুটো জিনিস আছে, আকাশবিদ্যা, মহাকাশবিদ্যা, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, আর আরেকটা হলো জ্যোতির্বিদ্যা। এই দুটো কিন্তু হাজার বা হাজার বছর ধরে রাজনীতিতে যারা জড়িত তারা অনুসরণ করে এবং অধ্যয়ন করে, নক্ষত্রের সঙ্গে তাল মিলে তারা সব কিছু করে। ইভেন আপনি চিন্তা করেন যে মিশরের যে পিরামিড, এই পিরামিড কিংবা সুয়েজ খাল কিংবা এই যে গ্র্যান্ড ক্যানাল, যেটা কৃত্রিমভাবে খনন করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে গ্রহ নক্ষত্র জড়িত এবং অ্যাস্ট্রোনমি মেনে তারপরে এগুলো তৈরি করা হয়েছে। এই যে আমাদের যে জ্যামিতি, আমাদের যে ত্রিকোণমিতি, ইভেন আমাদের যে ম্যাথমেটিক্স, আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব কিছুর সাথেই রাজনীতি জড়িত, সময় জড়িত। ফলে এই যে সরকার ক্ষমতায় আসলো, আসার সঙ্গে সঙ্গে তাদের উচিত ছিল এই যে ব্যাড স্টার, খারাপ তারকার যে সময়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত সতর্ক থাকা। যদি এই চুক্তিটাই সেপ্টেম্বর মাসে হতো, প্রকৃতি তাদেরকে সহযোগিতা করত এবং তারাও অনেকটা সাহস সঞ্চয় করতে পারতেন, ভালো মন্দ যাকে বলা হয় অনুমান করতে পারতেন। কিন্তু এই সময়টিতে
একমাত্র দেখেন একটা ফুয়েলের ক্রাইসিস সৃষ্টি করে এর পেছনে যে আমেরিকার হাত নাই, ইউ ক্যান নট সে। সরকারকে যে পরিমাণ ভয় দেখিয়ে দেওয়া হয়েছে, সরকার মনে করছে যে এই যে যেভাবে পেট্রোল পাম্পের লাইন বাড়ছে, সেই পেট্রোল পাম্পের লাইন যদি বাড়তে থাকে আমরা ক্ষমতায় টিকতে পারবো না। ফলে যতদিন তারা ঘোষণা দিয়েছে আজকে, মানে ঘোষণা দিয়েছে যে এপ্রিল মাসের, আমি শুধু মিলিয়ে নেন এখানে আমি শেষ করব, এপ্রিল মাসের 30 তারিখে এই ডিড অফ অ্যাগ্রিমেন্ট, বিমান কেনার ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন হবে। সেই দিন প্রথম আলো, ডেইলি স্টার তারা রিপোর্ট করেছে পেট্রোল পাম্পের ভিড় ধীরে ধীরে কমছে। সেই দিনই দেখেন, যেদিন সরকার ঘোষণা করেছে সেই দিন আপনি প্রথম আলো রিপোর্টগুলো দেখেন, আমার ফেসবুক পেজে আপনারা পাবেন, আমি ওই ফটোকার্ডটা দিয়েছি। আজকে মানে পেট্রোল পাম্পের ভিড় কমছে, এবং আজকের দিনে সেটা কমতে কমতে আজকের দিনে যখন এই ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন হলো, আজকে পেট্রোল পাম্পে কোনো ভিড় নাই, বরং অন্য সময়টিতে যা হয় তার সাথে কম ভিড়, এবং পেট্রোল পাম্পগুলো রীতিমতো হাহাকার করছে গাড়ির জন্য, আরও গাড়ি আসো আমরা তেল দেব। কিছু কি বুঝতে পারলেন কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, এবং বর্তমান সরকার যারা আছেন তারা এই যে চুক্তি স্বাক্ষর করলেন, এর মাধ্যমে তারা যে খাল কেটে কুমির আনলেন বা আনলেন না, এটা আমি বলবো না, শুধু বলবো আল্লাহ আমাদেরকে কুমির থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।